সবাইকে আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমের। চতুর্মুখী হামলায় এখনো অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। মঙ্গলবার আইআরজিসির শীর্ষ কমান্ডার এবং ইরানি প্রেসিডেন্টের কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 787 জনে। অন্যদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলে তাদের মিসাইলের আঘাতে পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। নতুন হামলার ঘটনা ঘটেছে আরব আমিরাত, ওমান সহ বিভিন্ন আরব দেশেও। হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যেও সংঘাত চলছে। এদিকে ইরানের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের যৌথ হামলার জেরে যে যুদ্ধ শুরু হয়েছে সেটি 4 দিনেও থামেনি। উল্টো সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ায় ক্রমেই মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের শঙ্কা বাড়ছে। মঙ্গলবারও ইরান জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ওয়াশিংটন, তেল আবিব। গুড়িয়ে দেওয়া হয়েছে তেহরানের বহু স্থাপনা। এ পর্যন্ত দেশটির 153 শহর হয়েছে হামলার শিকার। নতুন করে আইআরজিসির শীর্ষ কমান্ডার, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনে হামলার দাবি করেছে আইডিএফ। বেসামরিক নাগরিকদের টার্গেট বানানোয় মার্কিন প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার দাবি ইরানের। আমেরিকার জনগণের তাদের সরকারকে প্রশ্ন করা উচিত। মিনাবের স্কুলের শিশুরা কিংবা ফার্স প্রদেশের ক্রীড়াবিদরা কি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল? জুন মাসে ট্রাম্প দাবি করলেন আমাদের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন হয়েছে। যদি তা ধ্বংসই হয়ে যায় তাহলে সেটি কিভাবে হুমকি তৈরি করে? পাল্টা জবাব অব্যাহত রেখেছে ইরানও। সেন্ট্রাল ইসরায়েলের একাধিক স্থানে আঘাত হেনেছে ইরানের মিসাইল। পাওয়া গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য। জেরুজালেমেও সতর্কতা সাইরেনের শব্দে মিসাইল হামলার আতঙ্কে বাংকারে ঢুকতে দেখা গেছে বাসিন্দাদের। সংযুক্ত আরব আমিরাতের অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলা জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওমানেও একটি তেলের ট্যাঙ্ক হয়েছে হামলা শিকার। সাইরেনের শব্দ শোনা গেছে কুয়েত সিটিতে। ইরাকের উত্তরাঞ্চলেও হামলার দাবি করেছে আইআরজিসি। ইরানের বিরুদ্ধে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর অভিযোগ তুলেছে উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সাথে আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আলোচনার অনুরোধ জানিয়েছে বলেও সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে দাবি করেন তিনি। অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলে মিসাইল হামলার দাবি করেছে হিজবুল্লাহ। বৈরুতে তাণ্ডব চালানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে আইডিএফ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধের প্রথম 2 দিনেই 650 মার্কিন সেনা হতাহতের দাবি করেছে ইরান। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনের বরাতে এই দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। সংবাদ মাধ্যমের বলা হয়, উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে চালানো মিসাইল ও ড্রোন হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। দাবি, গোয়েন্দা তথ্য এবং যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া খবরের উপর ভিত্তি করে এই হতাহতের বিষয় নিশ্চিত হয়েছে তেহরান। যদিও ইরানের এসব দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে ওয়াশিংটন। এই ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়নি উপসাগরীয় দেশগুলো। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত গার্লস স্কুলের শিক্ষার্থীদের শেষ বিদায় জানাতে ইরানের মিনাব শহরে নেমেছে শোকাহত মানুষের ঢল। মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভুক্তভোগী এই শিশুদের জানাজা। নিহতদের জানাজায় যোগ দিতে হামলার ভয় উপেক্ষা করেই রাস্তায় নামে হাজার হাজার ইরানি। এ সময় অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হয় নিহতদের। অভিযানের প্রথম দিনেই হরমুজগান প্রদেশে মানিব শহরের একটি গার্লস স্কুলে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ যায় প্রায় 200 শিশুর। আহত হয় আরও অনেকে। এদিকে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতাকে উস্কে দিতে পারে ইরান যুদ্ধ, এমন সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। দাবি, পরমাণু অস্ত্র তৈরি থামানোর দোহাই দিয়ে যে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তাতে তৈরি হতে পারে বিপরীত পরিস্থিতি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরান ইস্যুতে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
Такое движение тут же появится и যে যুদ্ধ শুরু হয়েছে তাতে কেবল ইরানই নয় বরং আরব দেশগুলো পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য প্ররোচিত হতে পারে। তাই পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের যে মহৎ লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করা হয়েছে এতে ঠিক উল্টোটা হতে পারে। আমরা স্পষ্টতই এমন কর্মকাণ্ডের বিরোধিতা করি। для того, чтобы не было. মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখনই জ্বালানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে বিশ্বব্যাপী সংকট দেখা গেলে বাংলাদেশেরও সমস্যা তৈরি হতে পারে। আর বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে, দাম বাড়ার শঙ্কা নেই। জানান, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়টি ভাবা হচ্ছে। দেশের জ্বালানি খাত বলতে পুরোটাই আমদানি নির্ভর। ডিজেল, অকটেনের পর গ্যাসের মূল ভরসাও এখন বিদেশি এলএনজিতে। ফলে বৈশ্বিক যে কোনো পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে বাংলাদেশেও। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ সে আশঙ্কা তৈরি করেছে। হরমুজ প্রণালী বন্ধ ও সৌদির তেল শোধনাগারে হামলা বৈশ্বিক তেল সরবরাহে আঘাত হিসেবে দেখছেন অভিজ্ঞরা। তবে সরকারি প্রতিষ্ঠান বিপিসি বলছে, আপাতত জ্বালানি তেলের সংকট নেই, বরং প্রয়োজনের তুলনায় যথেষ্ট মজুদ রয়েছে। দুইটা সুবিধা পাচ্ছি। একটা সুবিধা হলো যে আমার স্টকটা 14+ আমার স্টক আছে, জেট ফুয়েলটা একটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হলো যে পোর্ট অফ ডেলিভারিগুলো এখনো পর্যন্ত আমার এই সিচুয়েশনের বাইরে। এখনই জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানান বিপিসি চেয়ারম্যান। নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সোমবার পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। মার্চের যে দুইটা জাহাজ, তার মধ্যে একটাকে তো লোডিং শুরু হয়েছে, ওটা এখনো বলা যাচ্ছে না। আর আমরা যদি নেগেটিভ কোনো মেসেজ পাই, সেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমরা রিফাইন্ড অয়েল এর পরিমাণ বাড়ায় দিয়ে সেটাকে কভারেজ দেওয়ার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজলেও দেশের জ্বালানি খাতে তার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ। তবে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে এবং বিশ্বজুড়ে সংকট দেখা দিলে দেশেও এর প্রভাব পড়তে পারে। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, কোনো অসুবিধা নেই। বর্তমান মজুদে ডিজেল 14 দিন, অকটেল 28 দিন, পেট্রোল 15 দিন ও ফার্নেস অয়েল 93 দিন এবং জেট ফুয়েল 55 দিন চলতে পারে বলে জানিয়েছে বিপিসি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং 65 ঊর্ধ্বের নাগরিকদের জন্য রেল ও মেট্রো রেলের 25% ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোজার ঈদে না হলে কোরবানির আগে এই সিদ্ধান্ত কার্যকরের আশা সড়ক, সেতু, রেলমন্ত্রী শেখ রবিউল আলমের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রীরা জানান, নির্বাচনী প্রতিশ্রুতি থাকায় ঈদের আগেই ঢাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ এবং দিনাজপুরে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ঢাকার 2 সিটি কর্পোরেশনের জন্য বিশেষ বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। গণপরিবহনে চলাচলকারীদের বড় একটা অংশই শিক্ষার্থী। জীবনের প্রয়োজনে নিত্যদিন পথ চলতে হয় বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদেরও। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই 3 শ্রেণী নাগরিকদের জন্য রেল ও মেট্রো রেলের 25% ভাড়ায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত সরকারের। পাশাপাশি শিক্ষার্থীরা আগের মতোই লোকাল বাসে পাবে ভাড়া ছাড়। মঙ্গলবার সড়ক পরিবহন, রেল ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে এ নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রী জানান, ঈদের আগেই সিদ্ধান্ত কার্যকরের চেষ্টা করবে সরকার। আমরা ঈদের আগেই চেষ্টা করছি, কিন্তু সম্ভব হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু আগামী কুরবানির ঈদের আগে নিশ্চয়ই এটা নিশ্চিত হবে এবং এইটা কার্যকর হবে। 25% ভাড়া ডিসকাউন্টে পরিচয়পত্র পরিদর্শন করতে হবে এবং আইডি কার্ড যেটা আছে সেটা দিয়ে তো আপনি রেলে টিকিট কাটেন এখন, তো সেটা দেখালেই 65+ নাগরিকরা এই সুবিধাটা পাবে। দুয়ারে করা নাড়ছে ঈদ উল ফিতর। নতুন সরকারের সামনে ঈদ যাত্রা নির্বিঘ্নে করার চ্যালেঞ্জ। সড়ক পরিবহন মন্ত্রী জানান, সব প্রস্তুতি নেওয়া হয়েছে, স্বাচ্ছন্দ্যে হবে ঈদ যাত্রা। রাস্তার উপর যততত্র অবস্টেকল তৈরি না হয়, মানে বাজার ঘাটগুলি অন্তত লেনগুলিকে মানে কাজে লাগানো যায়, দখল যাতে না থেকে থাকে অস্থায়ীভাবে, যেমন বাজার বসে যায় ঈদের সময়, সেইগুলি সেটা থাকবে না। যততত্র পার্কিং থাকবে না, ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। সরকার প্রধানের কাছে তুলে ধরেন 2 সিটির আর্থিক দুরবস্থা। নাগরিক সুবিধার জন্য চান থোক বরাদ্দ। আমরা থোক বরাদ্দ চেয়েছি যাতে সিটি কর্পোরেশন চালানোর জন্য আমাদের সুবিধা হয়, সেটার জন্য ওনাকে বলেছি যে আমাদের কনসার্ন যে মিনিস্ট্রি, লোকাল মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিকেও যাতে উনি বলেন। 25 কোটি টাকা আছে আয় ব্যয় এবং রাজস্ব থেকে রেভিনিউ সেকশন আমি কথা বলে যেটা জানতে পেরেছি, আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে 13 কোটি টাকা। 13 কোটি টাকার থেকে থাকবে 12 কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার শঙ্কায় বগুড়ার পরিবর্তে 10 মার্চ রাজধানীর করাইলে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেহেতু আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসনের যে করাইল বস্তি, করাইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এছাড়া ঈদের আগেই সারা দেশে খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও দিনাজপুর থেকে খাল খননের কাজ শুরু হবে। সরকারের 180 দিনে খননের লক্ষ্যমাত্রা 1200 কিলোমিটার। আগামী 5 বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই সফরে মূলত চীনের সাথে ঘনিষ্ঠতা কমিয়ে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর বার্তা দিতে পারেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ঢাকার কাছে অস্ত্র বিক্রির জন্য বহুল আলোচিত জিসমিয়া এবং আকসা নিয়েও কথা হতে পারে এই সফরে। পাশাপাশি চীনকে চাপে ফেলতে ঢাকা দিল্লি সম্পর্ক জোরদারের বার্তাও দিতে পারেন ট্রাম্প প্রশাসনের এই প্রভাবশালী কূটনীতিক। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর বাকি 9 দিন। তার আগেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোটের অধ্যাদেশ কেন বৈধতা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলছেন, জুলাই সনদ সংসদকে বেঁধে দিয়েছে, এটি যাচাই বাছাই করার এখতিয়ার আদালতের রয়েছে। রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন, জুলাই সনদ বেআইনি হলে অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রম, এমনকি ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠবে। আগামী 4 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়কে রুলের জবাব দিতে বলা হয়েছে। সরকারি দল ও বিরোধী দল মিলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে এনডিএফ আয়োজিত ইফতার মাহফিলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যখন বিপদে পড়ে অসুস্থ হয়, আহত হয়, তখনই আমাদের কাছে আসে। আসার পরে যে মানুষটা আমাদের কাছ থেকে শান্তি পাবে, আরাম পাবে, সিনসিয়ার ট্রিটমেন্ট পাবে, ও মুখ দিয়ে বলুক না বলুক, সেই মানুষের দোয়া আপনি পাবেন। আমরা সেই মানবিক জায়গাটা তৈরি করতে পারি কিনা। আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী আমরা দুনিয়ার সামনে একটা মডেল উপস্থাপন করতে পারি কিনা। গণভোটের বৈধতাকে আদালতে প্রশ্ন করা হচ্ছে, যা মেনে নেবে না এনসিপি। কুমিল্লায় এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা হ্যাঁ পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। জুলাই সনদের সাংবিধানিক বৈধতা নিয়ে রিটকারীদের প্রতি ক্ষোভ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়, তবে জুলাইয়ের পর গঠন করা সবকিছুই অবৈধ। এ সময় তিনি সরকারকে সনদ বাস্তবায়নের প্রতি আহ্বান জানান। অভিযোগ করেন, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে কাজ করছে একটি পক্ষ। আওয়ামী লীগের মুনাফিকিতা আপনারা দেখতে পেয়েছেন। একদিকে তারা আমিডামি নির্বাচন করে, একদিকে তারা আসলে হলো গিয়ে ভোট চুরি করে, নিশিরাতের ভোট করে, অন্যদিকে বলে আমরা জনগণের সরকার। এই মুনাফিকিতার জন্য বাংলাদেশের জনগণ তাদেরকে পিটায় দিল্লিতে পাঠাইছে। এবং আপনারা দেখতে পেয়েছেন তাদের কোনো সাহায্যকারী নাই। একই অবস্থা যদি অন্য কেউ করতে চায়, তাদের অবস্থা এটা হবে। আল্লাহ তাআলা নজির সবসময় দেখা যান, মুনাফিকরা কারো সাহায্য পায় না।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মঙ্গলবার দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। BFIU এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেন বিবরণী সহ যাবতীয় দলিল 3 কার্যদিবসের মধ্যে BFIU-তে পাঠাতে বলা হয়েছে। সাবেক উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যেই দুদকে অভিযোগপত্র জমা পড়েছে। বর্তমানে সংস্থাটি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখছে। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে, এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকবে। সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র এবং গোলাবারুদ সহ ডাকাত দল বড় জাহাঙ্গীর বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আফজাল সর্দারকে আটক করেন তারা। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে মংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে একটি শটগান, একটি একনালা বন্দুক, 21 রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ওয়াকি টকি সেট উদ্ধার করা হয়। আটক আফজাল সর্দারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। কয়রা থানাধীন নারায়ণপুর এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সর্দারকে আটক করা হয়। আটককৃত ডাকাত এবং জব্দকৃত অস্ত্র ও গোলা বারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেই সাভারের আমিনবাজারে ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ শুরু হবে, এমনটাই বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শনে যান তিনি। এ সময় প্রকল্পের সার্বিক অগ্রগতি ও পরিবেশগত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনায় আসবে আধুনিকায়ন এবং বিদ্যুৎ উৎপাদনে যুক্ত হবে নতুন সম্ভাবনা। এই ওয়েস্ট টু এনার্জি প্রকল্পে প্রতিদিন প্রায় 3000 টন বর্জ্য প্রক্রিয়াজাত করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র পরিবেশ অধিদপ্তর থেকে একটা ছাড়পত্রের বিষয় থাকে, চূড়ান্ত ছাড়পত্র যেটাকে বলো, এটা দিলে এটা কাজ শুরু হয়ে যায়। আমি এখানে নিজের স্বচক্ষে দেখে গেলাম। আমি ইতিমধ্যে আপনাদের সামনে এখানে 2-1 আমার কাছে কমপ্লেন করেছে, সেই কমপ্লেনটা আমি আমলে নিয়েছি। তাদেরকে আমি আমার অফিসে ডেকেছি, ডেকে কথা বলে শুনে ইনভেস্টিগেশন করে তথ্য প্রমাণ নিয়ে আমি ব্যবস্থা গ্রহণ করি। কর্মসংস্থান নিশ্চিত এবং স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন 4200 প্রশিক্ষিত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার LSP কর্মীরা। মঙ্গলবার খামারবাড়ির প্রাণী সম্পদ অধিদপ্তরে বাংলাদেশ LSP ঐক্য পরিবারের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানান, তাদের প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী 31শে মার্চ। এখন পর্যন্ত তাদের চাকরি স্থায়ী করা বা বিকল্প কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রশিক্ষিত সব কর্মীদের বেকার হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে দেশে দুগ্ধ এবং মাংস উৎপাদন খাতে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে বলে দাবি তাদের। আন্দোলনকারীরা বলেন, চাকরি স্থায়ীকরণে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও আশ্বাস ছাড়া দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে LSP-দের স্থায়ী কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের, না হলে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন ভুক্তভোগীরা। চুক্তির পরবর্তীকালীনও আমাদের কাজ করানো হয়েছে, এর কারণে আমাদের যে চাকরির বয়স সেটা চলে গেছে। এখন আমরা অন্য কোথাও চাকরি পাচ্ছি না, আমরা বেকার হয়ে পড়ছি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমরা বেকারত্ব দূরীকরণ করব, সেই বেকারত্বের দিকে যদি আমাদেরকে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? প্রাণী সম্পদ যাতে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আমরা মানবেতর জীবন যাপন করতেছি এবং আমাদের ফ্যামিলি আছে। এখন যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে দেখা গেছে কি আমাদের ফ্যামিলি এবং আমরা অচলের দিকে চলে যাব। নতুন লাইফস্টাইল ব্র্যান্ড সিগনেচার লাইফস্টাইলের যাত্রা শুরু হলো। প্রিমিয়াম ফেব্রিক আর নজরকাড়া ডিজাইনের উদ্বোধনের প্রথম দিনেই তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ব্র্যান্ড।
মঙ্গলবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে নতুন স্টোরটির উদ্বোধন করেন যমুনা বিল্ডার্সের ডিজিএম মোহাম্মদ রুবেল শিকদার। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী লায়লা আহমদ এবং মোহাম্মদ রিপন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্যোক্তারা জানান, গুণগত মানের উপর সর্বোচ্চ গুরুত্ব দিলেও মধ্যবিত্তের নাগালেই রাখা হয়েছে পণ্যের দাম। দর্শক, এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।